শিক্ষার্থীরা আজকে আমি তোমাদের মাঝে একটি সলিউশন নিয়েছি হিসাব বিজ্ঞান প্রথম পত্রের বরিশাল বোর্ড 2023-এর সৃজনশীল 1। এটির কথাকে বলা আছে যে প্রদেয় সুদের পরিমাণ নির্ণয় করো। আসলে প্রদেয় সুদ মূলত আমাদের দিতে হয় দায়ের উপরে। এখানে দায় বলা আছে প্রদেয় নোট এবং প্রদেয় নোটের টাকা বলা আছে 25,000 টাকা। আর প্রশ্নপত্রে বলা আছে যে 25,000-এর উপরে 10% আমাদের ধরতে হবে সুদ। তাহলে 25,000 যদি আমরা 10% করি 2500 টাকা হবে। তাহলে 2500 টাকা আমরা উত্তর বলতে পারছি না, কারণ এই প্রদেয় নোটটা ইস্যু করা হয়েছে 1/4/2022-এ। তাহলে 1/4/2022 যেহেতু, তাহলে 4 থেকে যদি আমরা একদম 12 পর্যন্ত গণনা করি, তাহলে এখানে আমরা পাবো 9 মাস। তাহলে এই টাকাটাকে 12 দ্বারা ভাগ করতে হবে এবং 9 দ্বারা গুণ করতে হবে, তাহলে আমাদের কাঙ্ক্ষিত সুদের পরিমাণটা পেয়ে যাব। তাহলে এই ক্যালকুলেশনটা করার পর আমাদের উত্তর আসবে 1875। এটা হচ্ছে আমাদের প্রদেয় সুদের পরিমাণ। এখন আমরা সলিউশন করব এটার খ দাগ। এটার খ দাগে বলা আছে আয় বিবরণী প্রস্তুত করো। আর আয় বিবরণী প্রস্তুত করলে আমাদের আয়সমূহ থেকে ব্যয়সমূহগুলো বাদ দিতে হবে। প্রশ্নে আয়সমূহ বলতে আমরা সেবাই কি বুঝি। এখানে বলা আছে যে সেবা আয় 80,000 টাকা রেওয়া মিলে বলা আছে। তাহলে প্রথম কলামে লিখলাম। তারপরে সমন্বয়ে বলা আছে যে সেবা প্রদান করা হয়েছে 20,000 টাকা, এখনও পাওয়া যায়নি বা আদায় হয়নি 20,000 টাকা। এটা আমাদের অবশ্যই সেবায়ের সাথে যোগ করতে হবে। আরও একটি সমন্বয়ে বলা আছে যে অনুপার্জিত সেবায়ের 5,000 টাকা অর্জিত হয়েছে। তাহলে আমরা এটা লিখতে পারি যে অর্জিত সেবা আয় দেওয়া আছে 5,000 টাকা, লিখলাম 5,000 টাকা। তাহলে এই তিনটা অ্যামাউন্ট যোগ করার পরে আমরা পেলাম টোটাল 1,05,000 টাকা। এটাকে বলবো আমরা মোট সেবা আয়। এটাকে বলবো আমরা মোট সেবা আয়। আর এই মোট সেবা আয় থেকে আমাদের ব্যয়সমূহগুলো বাদ দিতে হবে বা এই খরচসমূহগুলো বাদ দিতে হবে। তাহলে আমাদের আয় বিবরণী প্রস্তুত করা হয়ে যাবে। এখন ব্যয়সমূহগুলো আমরা লিখব। এখানে ব্যয়সমূহের মধ্যে প্রথমে আমরা রেওয়া মিলে পাচ্ছি বেতন। আর বেতনের টাকা বলা আছে 15,000 টাকা, তার সমানে কোনো কাজ নেই, লিখলাম 15,000 টাকা। তারপরে বলা আছে ভাড়া। ভাড়ার টাকা রেওয়া মিলে স্পষ্ট দেওয়া আছে 12,000 টাকা, সমন্বয়ে কোনো কাজ নেই, যার জন্য আমরা 12,000 টাকায় লিখলাম। অবচয়। অবচয় একটি ব্যয়, যার জন্য আমরা লিখলাম যে আসবাবপত্রের অবচয়। আসবাবপত্রের টাকা হচ্ছে 70,000 টাকা এবং বলা আছে সমন্বয়ে যে অবচয় ধার্য করতে হবে 5%। তাহলে 70,000 টাকার 5% 3500 টাকা আমরা লিখলাম প্রথম কলমে। তারপরে উপযোগ খরচ একটা ব্যয়। উপযোগ খরচের টাকা দেওয়া আছে 8,000 টাকা, সমন্বয়ে কোনো কাজ নেই, 8,000 টাকা আমরা লিখলাম। তারপরে লিখলাম আমরা প্রদেয় নোটের সুদ। রেওয়া মিলে বলা ছিল যে 10% প্রদেয় নোট। তাহলে যদি 10% বলা আছে, তাহলে আমরা ভাবলাম এখানে আমাদের ব্যয় আছে বা সুদ ধার্য করতে হবে, যার জন্যই লিখলাম প্রদেয় নোটের সুদ। এটা আমরা অলরেডি ক নম্বরে বের করেছিলাম। ক থেকে আমরা লিখলাম যে 1,875 টাকা। তারপরে বিজ্ঞাপনের টাকা দেওয়া আছে রেওয়া মিলে। বিজ্ঞাপনের টাকা রেওয়া মিলে স্পষ্ট বলা আছে 21,000 টাকার নিচে কোনো সমন্বয়ে কোনো কাজ নেই, আমরা 21,000-ই লিখলাম। তারপরে সাপ্লাইজ বাবদ কথা বলা আছে যে সাপ্লাইজ রেওয়া মিলে বলা আছে 9,000 টাকা এবং সমন্বয়ে বলা আছে সাপ্লাইজ মজুদ আছে বা অব্যবহৃত আছে 4,000 টাকা। তাহলে আমাদের 9,000 টাকাতে যদি আমরা যতটুকু আমাদের অব্যবহৃত রয়েছে বা মজুদ রয়েছে বাদ দিয়ে আমাদের খরচটা পেয়ে যাব। তাহলে আমাদের উত্তর হচ্ছে 5,000 টাকা। এটা আমাদের খরচ হয়ে গেছে, তাহলে সাপ্লাইজ খরচ বলবো এটাকে। সর্বশেষ আমাদের আরও একটি ব্যয় ছিল, এটি হচ্ছে বিমা খরচ। বিমা খরচ প্রশ্নে রেওয়া মিলে বলা ছিল অগ্রিম বিমা, কিন্তু সমন্বয়ে বলা আছে যে বিমা প্রতি মাসে 1,000 টাকা করে অতিক্রান্ত হয়। অতিক্রান্ত যে কথা, খরচ কি একই কথা। তাহলে প্রতি মাসে যেহেতু বলা আছে 1,000-এর সাথে আমরা 12 গুণ দিব, তাহলেই আমরা খরচের টাকাটা পেয়ে যাব। এখন এই প্রত্যেকটি ব্যয় যোগ করব, যোগ করে যে অ্যামাউন্টটা পাবো সেটা আমরা আয়সমূহ থেকে বাদ দিব, তাহলে আমাদের নিট আয় বেরিয়ে যাবে। এখানে মোট ব্যয়ের টাকা পেয়েছি আমরা 78,375 টাকা। এটা থেকে এটা বাদ দেওয়ার পর আমরা পেয়েছি 26,625 টাকা। এটা হচ্ছে আমাদের নিট আয়ের পরিমাণ। এখন আমরা এটা সলিউশন করব গদাক। গদাকে বলা আছে আর্থিক বিবরণী তৈরি করো, মানে মোট সম্পদের পরিমাণ দেখাও। তাহলে আমাদের অবশ্যই শুধু সম্পদের কাজগুলাই করতে হবে। তার জন্য প্রথমে লিখলাম চলতি সম্পদ। আর রেওয়া মিলে বলা আছে নগদ তহবিল 40,000 টাকা, তার সমানে কোনো কাজ নেই,
লিখলাম নগদ তহবিল প্রথম কলামে টাকাটা। তারপরে চলতি সম্পদ হচ্ছে সিরিয়াল ওয়াইজ গেলে অগ্রিম বিমা। রেওয়ামিল অগ্রিম বিমা টাকা দেওয়া হচ্ছে 15,000 টাকা, কিন্তু সমন্বয়ে বলা ছিল যে প্রতি মাসে 1,000 টাকা করে অতিক্রান্ত হবে। তাহলে 1 বছরের ভিতরে আমাদের অতিক্রান্ত বা খরচের পরিমাণ হচ্ছে 12,000 টাকা। তাহলে 15,000 টাকা বা 12,000 টাকা যদি আমরা বাদ দিই তাহলে 3,000 টাকা পাবো। এটা হচ্ছে অগ্রিম বিমার টাকাটা। তারপরে দেওয়া হচ্ছে প্রাপ্য হিসাব একদম শেষ দিকে রেওয়ামিলের 32,000 টাকা লিখলাম। সমন্বয়ে বলা আছে যে সাপ্লাইস অব্যবহৃত রয়েছে 4,000 টাকা। তাহলে অব্যবহৃত যেটি রয়েছে বা সাপ্লাই যেটা মজুদ থাকে সেটা সম্পদ, চলতি সম্পদ, যার জন্য লিখলাম 4,000 টাকা চলতি সম্পদে। তারপরে আবার সমন্বয়ে বলা আছে যে অলিখিত সেবায় মানে সেবা প্রদান করা হচ্ছে কিন্তু টাকাটা এখনো পাওয়া যায়নি, পরিমাণ হচ্ছে 20,000 টাকা, এটা একটা চলতি সম্পদ লিখলাম। তাহলে এই টোটাল চলতি সম্পদের যোগফলটা হচ্ছে 99,000 টাকা। আমরা বলতে পারি এটা মোট চলতি সম্পদ। এখন শুধু বাকি থাকে স্থায়ী সম্পদের কাজ। এখানে পুরো সৃজনশীলে স্থায়ী সম্পদ রয়েছে একটি আসবাবপত্র, আর টাকা হচ্ছে 70,000 টাকা লিখলাম। এখন নিয়ম হচ্ছে আসবাবপত্র থেকে তাদের অবচয়গুলো বাদ দিতে হয়। রেওয়ামিলে বলা আছে পুঞ্জীভূত অবচয় 35,000 টাকা, আর আমি এই দাগে অবচয় আরও নতুন করে বের করেছিলাম 3500 টাকা। তাহলে এই টাকাটা 3500, এটা 3500ই। অবশ্যই আমাদের দুইটা অবচয় বাদ দিতে হবে মোট টাকা থেকে। তাহলে 70,000 টাকা থেকে এই দুইটি অবচয় বাদ দিয়ে আমরা পেয়েছি 63,000 টাকা। চলতি সম্পদ এবং এই স্থায়ী সম্পদের মোট যোগফলটা আমাদের হচ্ছে মোট সম্পদ। তার আমাদের মোট সম্পদ হচ্ছে 1,62,000 টাকা। এই ছিল আমাদের গ দাগের উত্তর।